কয়েক বছর ধরে রাজস্ব আদায়ে বেশ বড়সড় ঘাটতি হচ্ছে। চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল 10 মাসে ৬৯,৭৮২ কোটি টাকা ঘাটতি হয়েছে। সব মিলিয়ে এনবিআর এর আদায় প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে এনবিআরকে দিয়ে ৬,০৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে চান অর্থমন্ত্রী। এই বিশাল লক্ষ্য অর্জনে এনবিআর বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কর বাড়ানোর পরিকল্পনা করেছে। ফলে সাধারণ মানুষের উপর করের চাপ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। আগামী ২০২৬-২৭ অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয় সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করা হতে পারে বাজেটে। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের করমুক্ত আয় সীমাও বাড়বে। কর্পোরেট কর হার অপরিবর্তিত রাখা হতে পারে পরবর্তী ৫ বছরের জন্য। তবে বাজেট অধিবেশনে পুঁজিবাজারে পাবলিকলি লিস্টেড কোম্পানির জন্য কর্পোরেট কর হার কমানোর ঘোষণা আসতে পারে। একই সাথে রিটার্ন জমা দেওয়ার সংখ্যা বাড়াতে ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন থাকার বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে। আগামী অর্থ বছর থেকে বছর জুড়েই রিটার্ন দেওয়া যাবে। বছরের শুরুতে রিটার্ন দিলে থাকবে কর ছাড়ের সুবিধা। এদিকে ১৫০ সিসির ইঞ্জিন ক্ষমতার বেশি মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হতে পারে। আয়ের খাত বাড়বে কিনা, আয় বাড়বে কিনা, রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে কিনা, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। রপ্তানির প্রণোদনার অর্থের উপর বর্তমানে বিভিন্ন হারে উচ্ছে কর আগামী অর্থবছরে কমিয়ে ৫% করা হতে পারে। বিদেশি বিভিন্ন উৎস থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের নেওয়া ঋণের সুদের বিপরীতে ২০% উচ্ছে কর কমিয়ে ১০% করা হতে পারে। কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে বর্তমানে করদাতাদের ৫ থেকে ১% হারে যে উচ্চ কর দিতে হয় তা কমিয়ে ০.৫% করার প্রস্তাব করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেল। দেশীয় কোম্পানির জন্য প্রথম ১০ বছরে ভোজ্য তেল উৎপাদনে কর অব্যাহতি সুবিধা দিতে চায় সরকার। দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে আরও একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে যদি বাংলাদেশকে আমরা বিশ্বের মধ্যে পরিচিতি করতে চাই, তাহলে বর্তমান এই কর কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন আছে। নতুন উদ্যোক্তাদের জন্য ৫ বছরের জন্য করমুক্ত সুবিধা ব্যবস্থা রাখা হতে পারে। এলএনজি আমদানি, হাসপাতালের বেড ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ০% করা হতে পারে। এপিআই বা ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ২০৩০ পর্যন্ত বাড়ানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুযোগ দিতে মুঠোফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা, দেশীয়ভাবে উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে ১৫% ভ্যাট কমিয়ে ৭.৫% করা হতে পারে। মুঠোফোন উৎপাদনে ২২ ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ৫% থেকে কমিয়ে ১% করার প্রস্তাব করা হতে পারে। মৃতদেহ সংরক্ষণে মর্চুয়ারি আমদানিতে শুল্ক ২৫% কমিয়ে ১% করা হতে পারে। সেমিকন্ডাক্টর খাতের কাঁচামাল ও পরিবেশ বান্ধব ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতি মিলবে যথাক্রমে ২০৩১ ও ২০৩০ সাল পর্যন্ত। লিথিয়াম ও গ্রাফিন ব্যবহৃত ভ্যাট ১৫% থেকে ধাপে ধাপে কমিয়ে ০ থেকে ৫% করা হতে পারে। বৈদ্যুতিক গাড়ি বা ইভি আমদানির ক্ষেত্রে সার্বিক শুল্ক কমানোর প্রস্তাব থাকতে পারে বাজেটে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে বড় ধরনের কর সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যদি বিনিয়োগ বাড়াতে না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না বাড়ে, তাহলে সরকারের আয় বাড়ানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না, রাজস্ব আহরণের কোনো সম্ভাবনা দেখছি না। অন্যদিকে বেশ কিছু খাতে ভ্যাটের হার বাড়তে পারে আগামী বাজেটে। নির্মাণ সেবায় ভ্যাট ৭.৫% থেকে বেড়ে ১০% হতে পারে। কন্টেন্ট ক্রিয়েটররা ভ্যাট থেকে ছাড় পেলেও অনলাইন মার্কেট প্লেসে কমিশনে ভ্যাট ৫% থেকে বেড়ে ১৫% হতে পারে। মোবাইল হ্যান্ডসেটে ভ্যাট ৫ থেকে ৭.৫% থেকে বেড়ে ৭.৫ থেকে ১০% করা হতে পারে। প্লাস্টিকের বাসনপত্র ও হাইজিন পণ্যে ৭.৫% থেকে ভ্যাট বাড়ানো হতে পারে ১৫% পর্যন্ত। সিগারেট, বিড়িসহ তামাক পণ্যের মূল্যস্তর ১৫% পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় উৎপাদকদেরকে উৎসাহিত করতে আমদানি করা কাজু বাদামের উপর আমদানি শুল্ক ৫% থেকে বাড়িয়ে ২৫% করা হতে পারে। আবার রডের উপর ভ্যাট ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া পাঙাশ মাছের ফিলেট আমদানিতে বসতে পারে ২০% সম্পূরক শুল্ক। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।